গরিব কৃষকের একমাত্র ছেলে জ্যাক ঠিকমতো খেতে না পাওয়া এই ছেলেটাই একদিন ভুল করে এমন একটা জাদুর মুকুট পায় যেটা তাকে ইতিহাসের সবচাইতে শক্তিশালী রাজা বানিয়ে দেয়। কিন্তু এই জাদুর মুকুট তাকে পেতে হয়েছে ভয়ঙ্কর সব দৈত্য দানবের সঙ্গে যুদ্ধ করে। কিন্তু সামান্য একটা মানুষ হয়ে এমন রাক্ষসদের বিরুদ্ধে যুদ্ধ করা কি আদৌ সম্ভব? আর কি এমন আছে জাদুর মুকুটের ভিতরে? এই সব কিছুই জানবো আমরা আজকের জ্যাক দ্য জায়ান্ট স্লেয়ার মুভির এক্সপ্লেনেশনে। তো গল্পের শুরুতেই আমরা জ্যাক নামের একটা ছোট্ট ছেলেকে দেখতে পাই, যে বাস করত পৃথিবীর এক গহীন রাজ্যে। তার বাবা ছিল একজন কৃষক আর তার কোনো ভাই বোন ছিল না। ছোটবেলা থেকেই জ্যাক রূপকথার গল্প শুনতে পড়তে অনেক বেশি পছন্দ করত, তাই জ্যাকের বাবা তাকে প্রায় এই গল্পগুলো পড়ে শোনাতো। আর তার প্রিয় রূপকথার গল্প ছিল পৃথিবীতে দানবেরা নেমে এসে কিভাবে পুরো পৃথিবীতে ধ্বংসলীলা চালিয়েছিল। সে এই গল্পটা তার বাবার কাছে বারবারই শুনেছে। আসলে এই গল্পেই ছিল কিভাবে দানবেরা মানুষদেরকে দাস বানিয়ে পুরো রাজ্য দখল করে নেয় আর তাদেরকে খাবার হিসেবেই খাওয়া শুরু করে। ওই রূপকথার গল্পের রাজা ছিল এরিক। তার রাজ্যে একবার দুর্ভোগ লেগে গিয়েছিল। সেখানে হাঙ্গামা, অরাজকতা থেকে শুরু করে পুরো রাজ্যে নেমে এসেছিল এক অশান্তির কালো ছায়া। ওখানকার প্রত্যেকটা মানুষ ভাবছিল হয়তো সৃষ্টিকর্তার দয়া তাদের উপর থেকে চলে গিয়েছে। তাই তখন কিছু সন্ন্যাসীরা সৃষ্টিকর্তার আনুগত্য পাওয়ার জন্য তার কাছে যাওয়ার চেষ্টা করে। আর সেই জন্যই তারা সৃষ্টি করে জাদুর একটা বীজ। আর ওই বীজ থেকে এরপর তৈরি হয় বিশাল একটা গাছ। এই গাছ এতটাই লম্বা ছিল যে তা প্রায় আসমান পর্যন্তই চলে গিয়েছিল। এরপর ওই গাছ বেয়ে যখন সন্ন্যাসীরা উপরে উঠল, তারা দেখতে পায় যে ওখানে রয়েছে আর একটি রাজ্য, আর এই জগতেই বাস করে দৈত্যরা। এই রাজ্যের নাম আসলে গান্ডুয়া। আর এরপর ওখান থেকে হিংস্র দৈত্যরা ওই গাছ বেয়ে পৃথিবীতে নেমে আসে। পৃথিবীতে আসার পরই তো তারা তাদের ধ্বংসলীলা শুরু করে দেয়। তারা বিভিন্ন ধরনের গাছপালা, জীবজন্তু খেয়ে তারপর আবার মানুষদেরকেও নির্বিচারে মারা শুরু করে। তাই এই দৈত্যদেরকে রুখতে রাজা সন্ন্যাসীদেরকে আদেশ দেয় যে কোনো একটা মন্ত্র তৈরি করে তাদেরকে যেভাবে হোক আটকাও। এরপর রাজার বাহিনী অনেক কষ্ট করে সেখানে একটা দৈত্যকে মেরে ফেলে, আর তার শরীর থেকে এরপর তার হাড়টা বের করে ফেলে ওটা দিয়েই তৈরি করা হয় জাদুর একটা মুকুট। আর এই মুকুট পরে রাজা এরিক তার কৌশলে সব দৈত্যদেরকে তার দাস বানিয়ে ফেলে। আর এরপর সে ওই সব দানবদের আবারও তাদের রাজ্যে ফেরত যেতে বলে। আর রাজার আদেশে কেটে ফেলা হয় সে ভয়ঙ্কর বিশাল গাছটাও, যা দিয়ে দৈত্যরা পৃথিবীতে নেমে এসেছিল। এরপর আস্তে আস্তে রাজা এরিকের রাজ্যে আবারও শান্তি ফিরে আসতে শুরু করে। রাজা এরিক ওই মুকুটটা আর বীজগুলো খুব যত্ন করে তার কাছে রেখে দিয়েছিল। এরপর রাজা যখন মারা যায় তখন তার দাফনের সময় ওই মুকুট আর বীজগুলো তার সঙ্গে দিয়ে দেওয়া হয়। আর এই রূপকথার গল্পটি জ্যাকদের রাজ্যে খুবই জনপ্রিয় ছিল। শুধু জ্যাক নয়, এই রাজ্যের প্রত্যেকটা রাজকন্যা, এমনকি বাচ্চাদেরকেও এই একই গল্প শোনানো হতো। তাদেরকে বলা হতো যে এটা রূপকথার গল্প হলেও রাজা এরিক একসময় এই রাজ্যেই ছিলেন। আর এরপরে 10টা বছর পার হয়ে যায়। জ্যাক যেহেতু অনেক গরিব পরিবারের ছেলে, তাই তাকে অনেক কাজ করে তার নিজের ভরণ পোষণ চালাতে হয়। এরপর জ্যাক একদিন তার ঘোড়াটাকে নিয়ে বাজারে গেলে দেখতে পায় সেখানে জনপ্রিয় রূপকথার গল্পটির একটা নাটক হচ্ছিল। জ্যাক তো অনেক আগ্রহ নিয়ে সেখানে যায়, আর অনেক মানুষের ভিড়ে তার হঠাৎ করে চোখ পড়ে যায় একটা মেয়ের দিকে। সে আসলে ওই রাজ্যেরই রাজকন্যা। সেও এখানে ছদ্মবেশে এসেছে ওই নাটকটা দেখতে, আর রাজকন্যার নাম হলো ইজাবেলা। তখন সেখানে থাকা কিছু বখাটের লোকেরা আবার ইজাবেলাকে বিরক্ত করতে শুরু করে, আর জ্যাক এটা দেখেই তখন ওই লোকদেরকে বাধা দেয়। কিন্তু জ্যাক ওখানে উল্টো বেশ মার খায়। আর তারপরে ঘটে যায় একটা আশ্চর্যজনক ঘটনা। সেখানে থাকা সবাই তখন হাঁটু গেড়ে জ্যাককে সম্মাননা জানায়। জ্যাক তো এটা দেখে প্রচন্ড অবাক হয়ে যায় যে তার তো এরকম সম্মাননা পাওয়ার কোনো কথাই না, সে তো সামান্য একজন মানুষ। কিন্তু পরে পেছনে ঘুরে দেখতে পায় যে রাজার এক সেনাপতি এসেছে রাজকুমারীকে সেখান থেকে নিয়ে যেতে, আর তাকে দেখে মূলত সব লোকেরা হাঁটু গেড়ে সেখানে বসেছিল। আর জ্যাক মনে করেছিল যে তাকে সম্মাননা জানাচ্ছে। এরপর রাজকুমারীকে নিয়ে ওখান থেকে সে সেনাপতি চলে যায়। আর জ্যাকও মনে মনে বেশ খুশি হয়ে যায়, কারণ সে আজকে রাজকুমারীকে ওই বখাটেদের হাত থেকে বাঁচাতে পেরেছিল। তবে একটু পরে যখন সে পেছনে ফিরে তখন দেখতে পায় যে কে যেন তার ঘোড়ার গাড়িটাকে ওখান থেকে চুরি করে নিয়ে গিয়েছে। এটা দেখে তো জ্যাকের প্রচন্ড মন খারাপ হয়ে যায়, কারণ এমনিতেই সে গরিব মানুষ। তার উপর এখন যদি ঘোড়ার গাড়িটাও না থাকে তাহলে তার বেঁচে থাকায় কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। তো এখন ওই রাজ্যের রাজা ছিলেন লর্ড রড্রিক, আর মহারাজা অর্থাৎ ইজাবেলার বাবা রড্রিকের সঙ্গে ইজাবেলার বিয়েটা দিতে চায়। কিন্তু রড্রিকের বয়স ইজাবেলার বয়সের প্রায় দ্বিগুণ ছিল, আর সে যথেষ্ট ক্ষমতালোভী, এমনকি বেশ খারাপ মন মানসিকতার মানুষ ছিল। তো এরপর রড্রিক যখন লাইব্রেরিতে যায় তখন সে ওখান থেকে একটা সন্ন্যাসীকে বেরিয়ে আসতে দেখে, আর দেখতে পায় যে রুমের মধ্যে সবকিছু এলোমেলো। রড্রিক তখন দেখতে পায় যে ওখানকার একটা বইয়ের ভেতর থেকে সন্ন্যাসীটা সিম বীজ নিয়ে পালিয়ে গিয়েছে। তবে রাজার মুকুটটা সে এখান থেকে নিয়ে যেতে পারেনি।
বন্ধুরা, এটা কিন্তু সেই সিম বীজ ছিল যেটা রাজা এরিকের দাফনের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছিল। তো এখন তো তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এগুলো যদি দাফনের সঙ্গে দিয়ে দেওয়া হয় তাহলে এগুলো লাইব্রেরিতে কিভাবে আসলো? আসলে রড্রিক রাজার ওই কবর থেকে বীজ আর মুকুটটা আগে থেকে উদ্ধার করে নিয়ে এসেছিল, কারণ এইগুলো দিয়ে তার অন্য একটা প্ল্যান আছে। এরপর রড্রিক তার সব সৈন্যদেরকে আদেশ দেয় যে মহলের প্রধান ফটক যেন বন্ধ করে দেওয়া হয়, যাতে করে সন্ন্যাসী আর পালাতে না পারে। সন্ন্যাসীও খুব ভালো করে বুঝতে পারে যে সবাই সতর্ক হয়ে গিয়েছে, যে কোনো সময় সে ধরা পড়ে যেতে পারে। এরপর তার ওই সময় চোখ পড়ে জ্যাক আর জ্যাকের ঘোড়ার দিকে। সে আসলে জ্যাকের ঘোড়াটাকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে চাচ্ছিল, তবে তার কাছে কোনো অর্থ না থাকার কারণে সেই সিম বীজগুলো দিয়ে ঘোড়াটাকে কিনে নিতে চায়। কিন্তু জ্যাক তো প্রথমে বলে, এই সিম বীজগুলো দিয়ে আমি কি করব? এগুলো তো আমার কোনো কাজেই আসবে না, আপনি আমাকে টাকা দেন। তখন এই সন্ন্যাসীটি বলে, এগুলো কিন্তু কোনো সাধারণ বীজ নয়, এগুলো হচ্ছে অতীতের বিশেষ সময়ের এক পবিত্র বীজ। এই বীজগুলোই পুরো পৃথিবী বদলে দেওয়ার ক্ষমতা রাখে, আর প্রত্যেকটা সন্ন্যাসীদের কাছে এই বীজগুলো কিন্তু অনেক বেশি মূল্যবান। তবে তোমাকে এই বীজগুলো অনেক সাবধানে রাখতে হবে, কোনোভাবে এগুলো পানিতে ভিজতে দেওয়া যাবে না। আর এটা বলে সন্ন্যাসী জ্যাকের কাছ থেকে ঘোড়াটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে কিছু দূর যাওয়ার পরে রাজার সৈন্যরা তাকে আটকে ফেলে, আর তার কাছ থেকে তখন তারা কোনো সিমের বীজই পায় না। তাকে অনেকবার জিজ্ঞাসা করা হলেও সে স্বীকার করে না যে সেই বীজগুলো কাকে দিয়েছে বা কোথায় রেখেছে। তো এরপর সন্ন্যাসী রড্রিককে বলে যে এইগুলো দিয়ে যে ভুল একবার হয়ে গিয়েছে তার হতে দেওয়া যাবে না। সৃষ্টিকর্তা আমাদেরকে একবার মাফ করে দিয়েছেন, কিন্তু এই ভুল যদি আমরা আবারও করি তাহলে কিন্তু পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এই সব শুনে তো রড্রিক প্রচন্ড রেগে যায়, আর সেই সন্ন্যাসীকে তখন ওখানেই মেরে ফেলে। তো এদিকে জ্যাক তো সেই ঘোড়া আর ঘোড়ার গাড়ির বদলে ওই বীজগুলো নিয়ে তার বাড়িতে চলে আসে, যা দেখে তার চাচা তো জ্যাকের উপর প্রচন্ড রেগে যায়। সে বলে যে সবাই সন্ন্যাসীদের পোশাক পরে থাকলে কেউ আসল সন্ন্যাসী হয় না, আর সন্ন্যাসীরা কখনো ভোগ বা এমন লোভ কাউকেই দেখায় না যে এটা দিয়ে পৃথিবী বদলে দেওয়া যেতে পারে। সে আসলে তোমাকে বোকা বানিয়ে তোমার কাছ থেকে ঘোড়াটাকে হাতিয়ে নিয়ে চলে গিয়েছে, আর তুমি সেটা বুঝতেই পারোনি। আর এগুলো তো দেখিয়ে বোঝা যাচ্ছে এগুলো অনেক সাধারণ কোনো বীজ, তাই সে রাগ করে ওখান থেকে ওগুলো ফেলে দিয়েই চলে যায়। জ্যাক যদিও ওই বীজগুলো এরপর সব কুড়িয়ে নেয়, কিন্তু তার অজান্তেই একটা বীজ তখন তাদের বাড়ির নিচে পড়ে যায়। অন্যদিকে আমরা ইজাবেলাকে দেখতে পাই। সে মহলে এসে তার বাবাকে বলে যে এখন আমি বড় হয়েছি, তাই আমার ব্যক্তি স্বাধীনতা বা আমার মতামত তোমাকে নিতে হবে। আমি তোমার সব দায়িত্বগুলোই পালন করব, আমাকে তোমার এখন বিশ্বাসও করতে হবে। আমি কখনোই চাই না আমার থেকে দ্বিগুণ বয়সের একটা মানুষকে বিয়ে করতে, আর বিয়ে করার পর এই মহলের চার দেয়ালের মধ্যে বন্দী হয়ে থাকা তো আমার পক্ষে অসম্ভব। আমি আমার প্রিয় মানুষটাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। তোমার মাও তোমার মতো এরকম জেদি ছিল, আর আমি তোমাকে এভাবে হারাতে চাই না। তুমি এই মহলেই নিরাপদ, আর তোমাকে রড্রিককেই বিয়ে করতে হবে। বাবার মুখে এরকম কথা শোনার পর তো ইজাবেলা ছদ্মবেশে ওই মহল থেকে বেরিয়ে যায়, কারণ তার পক্ষে রড্রিককে বিয়ে করা কোনোভাবেই সম্ভব নয়। এরপর সে ঘোড়া নিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ে, আর দূরে আলো দেখতে পেয়ে সে একটা বাড়ির মধ্যেই প্রবেশ করে। এটা ছিল মূলত জ্যাকদের বাড়ি। এরপর সে যখন ওই বাড়ির মধ্যে প্রবেশ করে তখন জ্যাক আর ইজাবেলা তো একে অপরকে দেখেই চিনে ফেলে। জ্যাক তখন তাকে মাথা নিচু করে সম্মান দেখায় আর জিজ্ঞাসা করে যে আপনি রাজপ্রাসাদ থেকে এত দূরে কেন এসেছেন রাজকন্যা? তখন সে বলে যে আমি তো প্রায় এটা করি, কারণ আমার অ্যাডভেঞ্চারাস লাইফ অনেক বেশি পছন্দ, তাই রাত বিরাতে যখন আমার ইচ্ছে হয় আমি ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ি। তাদের এই কথা বলার মাঝখানেই দেখা যায় যে বৃষ্টির পানি বাসার নিচ পর্যন্ত পৌঁছে গিয়েছে, আর ওখানেই তো ছিল সেই সিমের বীজটা, আর সিমের বীজটায় পানিও লেগে যায়। এরপর জ্যাক ইজাবেলাকে তার ছোটবেলার একটা গল্পের বই দিয়ে বলে এটা পড়লে হয়তোবা আপনি আরো অ্যাডভেঞ্চার পেতে পারেন। এই বইতে লেখা গল্পগুলো ইজাবেলারও অনেক প্রিয় ছিল, কারণ ছোটবেলা থেকে সে এইসব গল্পগুলো শুনেই বড় হয়েছে। তো এইদিকে বৃষ্টির পানি পেয়ে তো ওই বীজ থেকে গাছ বের হয়ে সেটা আবার মুহূর্তের মধ্যেই অনেক বড় হয়ে যায়, আর গাছের সঙ্গে সঙ্গে জ্যাকের বাড়িটাও আকাশের দিকে উঠতে থাকে। কিন্তু ওই বাড়ির মধ্যেই তখন আটকা পড়ে যায় রাজকন্যা ইজাবেলা। প্রথমে তো জ্যাক ওই বাড়ির মধ্যে উঠে গিয়েছিল, কিন্তু সে স্লিপ করে আবারও অনেকটা নিচে পড়ে যায়। তো এরপরের দিন সকালবেলায় রাজা তার সব সৈন্যদেরকে নিয়ে ওখানে চলে আসে, আর দেখতে পায় যে জ্যাক সেখানে একা পড়ে আছে। আর তাদের বাসায় ওরম বিশাল আকৃতির একটা গাছ দেখে রাজা জিজ্ঞাসা করে যে আমার মেয়ে কোথায়? সত্যি করে বলো, তুমি আমার মেয়েটাকে কোথায় রেখেছো? তখন জ্যাক বলে যে রাজকুমারের বাড়িটার সঙ্গে দূরের আকাশে চলে গিয়েছে। তো এরপর রাজা সবাইকে আদেশ দেয় যে আমার মেয়েকে সেখান থেকে যে কোনো মূল্যেই ফিরিয়ে আনতে হবে। তো এরপর মহারাজার আদেশে ইজাবেলাকে আনতে লর্ড রড্রিক, সেনাপতি অ্যালমন্ড এবং তাদের কিছু সৈন্য আর জ্যাকও উপরে যায়। রড্রিক আসলে ওখানে রাজকুমারীকে বাঁচানোর জন্য নয়, সে যেতে চেয়েছিল তার বিশাল একটা উদ্দেশ্য হাসিল করতে। আর জ্যাকের ইচ্ছা ছিল তো রাজকুমারীকে বাঁচিয়ে ফিরে নিয়ে এসে তারই মন জয় করা। তো এরপর যখন তারা সবাই গাছ বেয়ে উপরে ওঠা শুরু করে
তখন মাঝপথে রাজার কিছু সৈন্যরা ওই গাছের ডাল থেকে ছিটকে নিচে পড়ে যায়, কিন্তু রড্রিক তাদেরকে না বাঁচিয়ে মেরে ফেলারই আদেশ দেয়। আসলে রড্রিক শুধুমাত্র লোভী ছিল না, সে অনেক পাশবিকও ছিল। তার হৃদয়ে মানুষদের প্রতি কোনো মায়া দয়াই ছিল না। এরপর অনেক বাধা বিপত্তি পেরিয়ে মাত্র অল্প কয়েকজন সর্বোচ্চ উঁচুতে গিয়ে পৌঁছায়, আর তাদের মধ্যে ছিল জ্যাক, রড্রিক, তাদের সেনাপতি অ্যালমন্ড আর মাত্র অল্প কিছু সৈন্যরা। তারা সবাই তো উপরে এসে পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ সেখানে পুরো অন্য একটা জগৎ, মানে বলা যেতে পারে পৃথিবী আর স্বর্গের মাঝের জগৎ। আর এটা তাদের ওই রূপকথার গল্পের সঙ্গে তো হুবহু মিলে যায়। আর এ থেকেই বোঝা যায় যে গল্পটা সত্যি ছিল। আর ওখানে এসে তারা জ্যাকের বাসাটাও খুঁজে পায়, কিন্তু ইজাবেলা তখন ওই বাড়ির মধ্যে ছিল না। এরপর তারা ধারণা করে যে ইজাবেলা হয়তো ভেতরে চলে গিয়েছে, কারণ ইজাবেলা তো অ্যাডভেঞ্চার অনেক পছন্দ ছিল। এরপর রড্রিক সেখানে জ্যাককে থামিয়ে দেয়, আর তার কাছ থেকে সে জাদুর বীজগুলো নিয়ে নেয়, আর তাকে হুমকি দিয়ে বলে যে তুমি এই সম্পর্কে কাউকে কিছু বলবে না, আর যদি একবার বলে দাও যে আমি তোমার কাছ থেকে এই বীজগুলো নিয়ে নিয়েছি, তাহলে এর পরিণাম কিন্তু অনেক ভয়ঙ্কর হবে। তো জ্যাক রড্রিককে সব বীজগুলো দিয়ে দিলেও কৌশলে একটা বীজ তার নিজের কাছেই রেখে দেয়। আর এরপরে জ্যাক ইজাবেলাকে খুঁজতে শুরু করে। সে ওই পথে ইজাবেলা রেখে দেওয়া চিহ্ন দেখে বুঝতে পারে যে ইজাবেলা হয়তো এই দিকেই গিয়েছে। তো এরপর সে ওখানে সেই বইটিও খুঁজে পায়, যেটা সে ইজাবেলাকে পড়ার জন্য দিয়েছিল। আর তারা বুঝতে পারে যে ইজাবেলা হয়তো এখানেই কোথাও একটা আছে, আর সে বেঁচেও আছে। তবে হয়তো তাকে কোনো দানবেরা এখান থেকে তুলে নিয়ে গিয়েছে, কেননা আশেপাশের সব গাছপালাগুলোই ভাঙা। তো এইদিকে সারাদিন ধরে কিছু না খাওয়ার কারণে তো তাদের সবার প্রচন্ড ক্ষুধা লেগে যায়, তাই তারা খাবারের সন্ধানে সামনের দিকে এগোতে থাকে। সেখানে তারা দেখতে পায় একটা পুকুরের কাছে কিছু ভেড়া পানি খাচ্ছিল, তাই তারা চিন্তা করে যে ওখান থেকে একটা ভেড়া শিকার করে সেটাই তারা খেয়ে নেবে। তবে ঠিক তখনই জ্যাক আর একটা সৈন্য তো ফাঁদে পড়ে যায়, মানে ওখানে আগে থেকে জাল পাতা ছিল। জ্যাক তো কোনো মতো জাল কেটে বাইরে বেরিয়ে আসে, তবে ঠিক তখনই তারা কিছু একটা জোরে জোরে পা ফেলার আওয়াজ পায়, তাই ভয় পেয়ে তো তারা সবাই সেখানে পালিয়ে যায়। আর জ্যাক জলের মধ্যে থেকেই দেখতে পায় যে এক বিশাল আকৃতির দানব সেখানে এসে একটা ভেড়াকে আস্ত গিলে খেয়ে ফেললো। এরপরে মানুষের ঘ্রাণ পেয়ে সেই দৈত্যটা সেখানে সেনাপতি আর অন্য একটা সৈন্যকে তার সঙ্গে করেই নিয়ে যায়। আর জ্যাক এই সবকিছু তো পানির মধ্যে লুকিয়ে লুকিয়ে দেখছিল। সে পানির মধ্যে থাকার কারণে এই যাত্রায় ওই দানবটার হাত থেকে কোনো মতে বেঁচে যায়। এরপরে জ্যাক পানি থেকে উঠে ওই দৈত্যটার পিছু নেওয়া শুরু করে, কারণ সে ভালো করেই জানতো ওই দৈত্য যেদিকে যাচ্ছে সেখানে নিশ্চয়ই ইজাবেলাও আছে। অন্যদিকে আর এক পাশ দিয়ে তো রড্রিক এবং তাদের দুই সৈন্য ইজাবেলাকে খুঁজছিল। তখন একটা খাদের কাছে গিয়ে রড্রিক ইচ্ছা করে তার এক সাথীকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আসলে রড্রিকের যে প্ল্যান ছিল তাতে সে একাই কাজ করবে, সে চায় না যে এই প্ল্যানে কেউ এসে সামিল হোক। ঠিক তখনই পেছন থেকে সেই দানবটা এসে রড্রিকের সাথে যে অন্য একটা সাথী ছিল তাকে গিলে খেয়ে ফেলে। আর ঠিক তখন সেখানে নিচ থেকে আর একটা দৈত্য উঠে আসে, তবে ওই দৈত্যটা রড্রিকে ধরার আগে সেই জাদুর মুকুটটা তার দিকে ধরে, যার কারণে দানব দুটো তখনই রড্রিকের দাস হয়ে যায়। আসলে এই মুকুটটি তো দৈত্যদের হৃৎপিণ্ড দিয়ে তৈরি ছিল। তো এই মুকুটটি পরে যখনই কেউ তাদের সামনে আসে আর তারা ওই মানুষটার দাস হয়ে যায় যে ওই মুকুটের মালিক। আসলে এইটাই ছিল রড্রিকের প্ল্যান, যে সে সব দানবদের তার দাস বানিয়ে পুরো পৃথিবীটাকেই দখল করে ফেলবে। তো এদিকে জ্যাক তো ওই দৈত্যকে পিছু করতে করতে একটা গুহার মধ্যে প্রবেশ করে, আর সেখানে গিয়ে দেখতে পায় ইজাবেলাকে বন্দি করে রাখা হয়েছে। তখন সেখানে একটা দৈত্য এসে ইজাবেলাকে বলে যে রাজকুমারী, তোমার শরীরে তো রাজা এরিকের রক্ত, আর আমরা এখনো তার রক্তের ঘ্রাণ ভুলতে পারিনি। অবশেষে আমরা তার রক্তের ঘ্রাণ আবারও নিতে পারবো। আর এরপরেই সেখানে দুই মাথালা দানবটা ইজাবেলাকে দেখিয়ে সব দৈত্যদেরকে বলে যে আমাদেরকে দাস বানিয়ে যে উপরে পাঠিয়েছিল তাদেরই রাজকন্যাকে আমরা আজকে আমাদের কবজায় পেয়েছি, আর তাকে খেয়েই আমরা আমাদের প্রতিশোধটা পূর্ণ করব। এটা বলেই তারা সবাই অনেক জোরে জোরে হাসতে শুরু করে। তারা বলে যে এত বছরে এইবার আমাদের আক্ষেপ মিটতে চলেছে। তো এরপর ওখানে তো সেই দানবটা চলে আসে, যে সেনাপতি এবং আরেকটা সৈন্যকে ধরে নিয়েছিল। এরপর সেনাপতির সঙ্গে যে সৈন্যটা ছিল তাকে একটা দৈত্য জিজ্ঞাসা করে যে এই তোমরা আমাদের রাজ্যে কিভাবে আসলে, আর পৃথিবীতে নামর এই পথটা আসলে কোথায়? কিন্তু এই সৈন্যটা তখন ওই দানবটাকে কিছুই বলে না, উল্টো তাকে আবার মুখ ভেঙচি দিয়ে দেয়, যার কারণে দানবটা রেগে গিয়ে তো তখনই তার ঘাড় মুটকিয়ে তাকে সেখানে মেরে ফেলে। তো এরপরে সেখানে আবার রড্রিক চলে আসে, আর রড্রিককে মুকুট সহ দেখে তো সব দৈত্যরা হাঁটু গেড়েই বসে পড়ে তাকে সম্মান জানাতে। এরপর ওই দুই মাথালার দৈত্যদের লিডারের উপর পা রেখে রড্রিক তাদের সিংহাসনে গিয়েই বসে পড়ে। রড্রিক এরপর প্রত্যেকটা দৈত্যদেরকে আদেশ দেয় যে আমরা কালকে পৃথিবীর জমিনে যাব, আর এক এক করে সেখানে সবকিছুই দখল করে নেব। সে তাদেরকে বলে যে এখনই সঠিক সময়, তোমরা যুদ্ধের প্রস্তুতি নাও। এটা শুনে তো প্রত্যেকটা দানব অনেক খুশি হয়ে যায়, কারণ তারাও তো ঠিক একই জিনিসটাই যাচ্ছিল। আর এইসব কথা শুনে ইজাবেলা আর জ্যাক ভালো করে বুঝতে পারে যে রড্রিক আসলে কেমন প্রকৃতির মানুষ।
শুধুমাত্র তার লোভ আর ক্ষমতার জন্য সে পুরো মানুষ জাতিকে ধ্বংস করে দিতে একবারও ভাবছে না। তো এরপর ইজাবেলাদেরকে ধরে তো রান্নাঘরে নিয়ে যাওয়া হয়, আর এক দৈত্য তাদেরকে ধরে রান্নার ব্যবস্থা করছিল। সেখানে সেনাপতি অ্যালমন্ডকে একটা দৈত্য রুটির মধ্যে পেঁচিয়ে বেক করার জন্য তাদের একটা চুল্লির মধ্যে ঝুঁকিয়ে দেয়। আর এরপর সে যখন ইজাবেলাকে ধরে কাটতে যাবে, আর ঠিক তখনই জ্যাক সেখানে এসে অনেক বড় একটা ছুরি দৈত্যের পিঠে ঢুকিয়ে দেয়, যার কারণে দৈত্যটা তখন সেখানেই মারা যায়। এরপরে জ্যাক ইজাবেলাকে নিয়ে কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে তো পৃথিবীতে রাজারা সেখানে তাঁবু গেড়ে তাদের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকটা সময় পার হয়ে যাওয়াতে তারা বেশ টেনশন করছিল যে গাছটা এভাবে রাখা আদৌ ঠিক হবে কিনা। কেননা ওই গাছ যদি সত্যি হয়ে থাকে তাহলে আবারও রূপকথার গল্পের মতো দৈত্যরা পৃথিবীতে নেমে আসবে আর পুরো পৃথিবীটাই তারা ধ্বংস করে ফেলবে। তো এদিকে রড্রিকো জেনে যায় যে ইজাবেলা আর জ্যাক সেখান থেকে পালিয়ে গিয়েছে। সে তো ভালো করেই বুঝতে পারছিল যদি রড্রিকের আগে তারা একবার নিচে নেমে যায় তাহলে সবাই রড্রিকের প্ল্যান সম্বন্ধে জেনে যাবে, আর ওই গাছটিকে তারা সঙ্গে সঙ্গে কেটে ফেলবে, যার কারণে তারা পৃথিবীতে আর নামতে পারবে না। রড্রিক তখন এক দৈত্যকে আদেশ দেয় যে ওই গাছটির পথ পাহারা দিতে, যাতে করে ইজাবেলা সেখান থেকে কোনো মতে পালিয়ে যেতে না পারে। এরপর ইজাবেলা আর জ্যাক যখন ওই গাছের কাছে যায় তখন দেখতে পায় যে সেখানে বিশাল আকৃতির একটা দৈত্য শুয়ে আছে। তারা ওই দানবটিকে দেখে ভালো করেই বুঝতে পারে যে তারা ওর সাথে শক্তিতে কোনো মতেই পারবে না, তাই এই দানবের সঙ্গে আসলে বুদ্ধি দিয়ে খেলতে হবে। তো এরপরে জ্যাক প্ল্যান বের করে সেখান থেকে একটা মৌমাছির চাক নিয়ে আসে, আর ওই মৌমাছির চাকটা দৈত্যের মুখের মধ্যেই ঢুকিয়ে দেয়। ওই মৌমাছির এরকম কামড় খেয়ে তো দৈত্যটা পুরো দিশাহারা হয়ে যায়, আর সে পা পিছলেই পাহাড় থেকে নিচে পড়ে যায়। এরপর ইজাবেলা যখন সেখান থেকে নিচে নামতে যাবে ঠিক তখনই অ্যালমন্ড বলে যে তোমরা যাও, আমি এখানে বসেই পাহারা দিব। যখন রড্রিক এখানে আসবে আমি তার কাছ থেকে মুকুটটা নিয়ে যাওয়ার চেষ্টা করব, আর যদি নাও নিতে পারি তাহলে ততক্ষণে তোমরা নিচে গিয়ে ওই গাছটাকে কেটে ফেলবে। আর এরপর ইজাবেলা জ্যাককে সঙ্গে করে নিয়ে নিচে নামতে শুরু করে। এদিকে মৌমাছির কামড়ে আহত হয়ে যাওয়া দানবটা তো নিচে পড়ে যায়, আর রাজারাও বুঝতে পারে যে তাহলে রূপকথার গল্পটা আসলেই সত্যি। তাই রাজা তখন তার রাজ্য রক্ষার্থের সিদ্ধান্ত নেয় যে ওই গাছটিকে তারা কেটে ফেলবে। এতে হয়তো আজীবনের মতো তার মেয়েকে ফিরে পাওয়ার আশাটা চলে যাবে, কিন্তু তবুও তার রাজ্যের প্রত্যেকটা মানুষ হয়তো বা ওই ভয়ঙ্কর দানবদের হাত থেকে বেঁচে যাবে। তো এরপর রাজার আদেশে এইসব সৈন্যরা মিলে ওই গাছটাকে কাটতে শুরু করে। আর এর পরের দিন সকালবেলায় অ্যালমন্ড দেখতে পায় যে রড্রিক তার দৈত্য বাহিনীকে সঙ্গে করে নিয়ে ওই প্রবেশদ্বারে চলে এসেছে। এরপর অ্যালমন্ড রড্রিকের উপর হামলা করে, আর তাদের মারামারির সময় রড্রিকের পকেট থেকে যে সিমের বীজের থলেটা নিচে পড়ে যায়। আর তাদের মারামারির এক পর্যায়ে অ্যালমন্ড কৌশলে রড্রিকের পেটে ছুরি ঢুকিয়ে দেয়, আর রড্রিকও তারপরে ছুরির আঘাতে সেখানেই মারা যায়। এরপর ওই দুই মাথাওয়ালা দৈত্যটা রড্রিকের মাথা থেকে সেই মুকুটটা খুলে নিয়ে তার আঙুলের আংটি বানিয়ে ফেলে। আর এরপর অন্য সব দৈত্যরা এখন সেই দুই মাথাওয়ালা দৈত্যটাকে লিডার মানতে শুরু করে, কারণ তার কাছে এখন ওই মুকুটটা আছে। এদিকে নিজে রাজার সব সৈন্যরা অনেক কষ্ট করার পর সে গাছটা কাটতে সক্ষম হয়, আর এটা জ্যাক আর ইজাবেলা বুঝতে পেরে তখনই গাছটাকে জড়িয়ে ধরে। অন্যদিকে অ্যালমন্ড ওই গাছের উপরে ঝাঁপিয়ে পড়ে। তাই গাছটি যখন নিচে পড়ে যাচ্ছিল সঙ্গে সঙ্গে ইজাবেলা, জ্যাক আর অ্যালমন্ডও ওই গাছের সঙ্গে নিচে এসেই পড়ে। রাজা তার মেয়েকে দেখে তো আগেই জড়িয়ে ধরে, আর এরপর জ্যাককেও সবাই সেখানে অনেক ধন্যবাদ জানায় ইজাবেলাকে উদ্ধার করে নিয়ে আসার জন্য। এদিকে ওই দুই মাথাওয়ালা দৈত্যদের লিডার তো ওই গাছটাকে কেটে ফেলার জন্য প্রচন্ড রাগ হয়ে যায়। তবে ঠিক তখনই সে ওখানে ওই সিমের বিচি থলেটা দেখতে পায়, যেটা রড্রিকের পকেট থেকে পড়ে গিয়েছিল। এরপর সেখান থেকে বীজ নিয়ে সে ওটা পানিতে ফেলে দেয়, আর সঙ্গে সঙ্গেই তো পানির ভেতর থেকে বিশাল আকৃতির 5টি গাছ বেরিয়ে আসে। এইবার ওই গাছগুলো বেয়ে সব দৈত্যরা আবারও নিচে নামতে শুরু করে। তখন নিচে থাকা জ্যাক তার কাছে থাকা ওই একটা সিম বীজ দেখছিল। ঠিক তখনই সে আবার দেখতে পায় যে ওই দৈত্যরা মাটিতে নেমে আসছে, আর এটা দেখতে পেয়ে তো সে দ্রুত ঘোড়া নিয়ে রাজাদের সবাইকে খবরটা জানিয়ে দেয়। আর একটা সন্ন্যাসী তখন ঘণ্টা বাজিয়ে সবাইকে এই বিষয়ে সতর্ক করে দেয়। এদিকে ওই দৈত্যরা তো অনেক দ্রুতই রাজ্যে প্রবেশ করছিল, আর সামনে যা পাচ্ছিল তাই ধ্বংস করে দিচ্ছিল। এমনকি তাদের সামনে যে মানুষরা ছিল তাদেরকে ওই সব দৈত্যরা আস্তই গিলে খেয়ে ফেলছিল। এদিকে সেনাপতি অ্যালমন্ডের নির্দেশে তো সব সৈন্যরাই যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে, কারণ দৈত্যরা একদম রাজপ্রাসাদের মেইন ফটকেই চলে এসেছে। তো এরপর রাজাদের সব ঘোড়াগুলো যখন মেইন ফটক দিয়ে ঢুকে যায় তখনই তারা গেটটা আটকে দিয়ে ওই জায়গাটাকে ফাঁকা করে দেয়। মানে এখন নিচে শুধু আগুনের কুণ্ডলি, যে ওই কুণ্ডলির মধ্যে পড়বে সে তো একেবারেই শেষ। আর একদম শেষ মুহূর্তে জ্যাকও ঘোড়াটাকে নিয়ে ভেতরে প্রবেশ করে ফেলে। এদিকে ওই দৈত্যদের লিডার তো তখন ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিল, কিন্তু সব সৈন্যদের অতিরিক্ত তীর মারার কারণে সে ওখান থেকে আগুনের মধ্যেই পড়ে যায়। কিন্তু আগুনের মধ্যে পড়ে গেলেও সে কিন্তু থেমে যায় না। এই মহলে প্রবেশ করার জন্য সে অন্য পথ দিয়ে তখন ঢোকার চেষ্টা করে। ওদিকে ওই দৈত্য বাহিনী তো সে প্রধান
প্রধান ফটকটা ভাঙার চেষ্টা করছিল আর বিভিন্ন জিনিসপত্রই মহলের দিকে ছুঁড়ে মারছে। এরপর রাজা ইজাবেলাকে গুপ্ত পথ ধরে বের হয়ে যাওয়ার নির্দেশ দেয় আর বলে যে তুমি বেরিয়ে যাওয়ার সময় মশালটা জ্বালিয়ে দিয়ে যাবে, এতে করে অন্যান্য রাজ্যগুলো আগে থেকে সতর্ক হয়ে যাবে। এরপরে জ্যাক ইজাবেলাকে নিয়ে সেখান থেকে তখন অন্য একটা পথ দিয়ে বেরিয়ে যায়। এদিকে দৈত্য আর মানুষদের মধ্যে তখন ভয়ঙ্কর যুদ্ধ চলছে। দৈত্যরা সেখানে থাকা প্রত্যেকটা গাছে আগুন লাগিয়ে সেটা আবার মহলের দিকে ছুঁড়ে মারছিল আর সৈন্যরা তাদের দিকে অনবরত তীর ছুঁড়ে মারছিল, কিন্তু দৈত্যদের শক্তির সঙ্গে সৈন্যরা কোনোভাবেই পেরে উঠছিল না। অন্যদিকে ইজাবেলা আর জ্যাক মহলের সেই গুপ্ত রাস্তায় চলে আসে, কিন্তু ঠিক তখনই সেখান থেকে দুই মাথাওয়ালা দৈত্যটা বের হয়ে আসে আর সে ইজাবেলাকে ধরেও ফেলে। এরপর ওই দৈত্যরা যখন জ্যাককে খেয়ে ফেলতে যাবে তখনই জ্যাক তার মুখের মধ্যে একটা সিমের বিচি ছুঁড়ে মারে, যার ফলে সেটা দৈত্যের পেটের মধ্যে গিয়ে তার শরীর ছেদ করে গাছ বেরিয়ে আসে আর ওই দৈত্যটি সেখানেই মারা যায়। আর ওই দৈত্যের আঙুলেই তো সেই মুকুটটি পড়া ছিল যেটা রড্রিকের কাছ থেকে সে নিয়ে এসেছিল। অন্যদিকে দৈত্যরা তো এতক্ষণ ধরে চেষ্টা করার পর প্রধান ফটক প্রায় নামিয়েই ফেলে আর তারা শিকল ভেঙে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু রাজা তো এত সহজে দানবদের কাছে হার মেনে নেবে না। তাই সেই সিদ্ধান্ত নেয় যে সে তার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তার রাজ্যকে রক্ষা করবে। এদিকে সেই সিম বীজের গাছটা তো দুই মাথাওয়ালা দৈত্যের শরীর থেকে বের হয়ে সেটা মহল ছেড়ে আকাশের দিকে উঠতে শুরু করে। আর একটু পরে প্রত্যেকটা দৈত্য তাদের হৃৎপিণ্ডে অনেক ব্যথা অনুভব করতে শুরু করে আর তারা হাঁটু গেড়ে সবাই সেখানে বসে পড়ে। অ্যালমন্ড তখন মনে করে যে কি ব্যাপার, দৈত্যদের তো এমন সম্মান দেখানোর কথা নয়। তখন সে পেছন ফিরে দেখতে পায় যে জ্যাক সেই মুকুটটা নিয়ে দৈত্যদের সামনেই দাঁড়িয়ে আছে আর জ্যাকের মাথায় মুকুটটা দেখে তো এখন সব দৈত্যরাই তার দাস হয়ে যায়। আর এরপর সব দৈত্যরাই জ্যাকের আদেশ মেনে আবারও তাদের রাজ্যে ফিরে যায়। তো এরপরে অনেকটা বছর পার হয়ে যায়। জ্যাক আর ইজাবেলা মিলে এই গল্পটি এখন তাদের মেয়েদেরকে শোনায়। আর তখন তার মেয়েরা জিজ্ঞাসা করে যে আচ্ছা বাবা, ওই মুকুটটি এখন কোথায়? যদি দৈত্যগুলো আবারও এখানে চলে আসে তখন আমাদের কি হবে? তখন জ্যাক বলে যে তোমরা ভয় পেও না, ওই মুকুটটি অনেক সুরক্ষিত জায়গায় রাখা আছে। সেটাকে এখন সোনালী কালারে মালিশ করে একটা মিউজিয়ামেই রাখা হয়েছে আর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে ওই মুকুটটি এখন পরিদর্শন করতে। তবে তারা কেউই আসলে জানে না যে ওই মুকুটটির পিছনে আসল কাহিনী কি। তারা সবাই মনে করে যে এটা হয়তো আর 5টা সাধারণ মুকুটের মতোই কোনো মুকুট। আর এখানেই আমার আজকের এই রূপকথার গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।